নমস্কার। কিছু কথা কিছু গান অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিক অভিনন্দন এবং আর কি বলবো, এই সুন্দর মুহূর্তে, এই শুভ মধ্যাহ্নে সকলকে জানাই আমাদের তরফ থেকে অনেক ভালোবাসা। তার কারণ রবিবার, একদম আমরা রবিবার মানেই তো আপনারা জানেন হলিডে মুড, একদম রবিবার সকাল থেকে পেরিয়ে সবে আমরা কিন্তু মধ্যাহ্নে প্রবেশ করেছি। আর 12টা 25, মানে কি বলবো, একদম আড্ডার ছলে ড্রয়িং রুমে বসে আমাদের একেবারে মানে কি বলবো, এক কাপ চা নিয়ে বা কফি নিয়ে বা যাই হোক, আমরা একটু বেশ সুন্দরভাবে আমরা একটা সুন্দর মুহূর্ত কাটাই। আর কিছু কথা কিছু গান কিন্তু সেই মনে হয় সাক্ষী রেখে যায়, যা কিন্তু আমাদের মনের কথা, আমাদের প্রাণের কথা, আমাদের জীবনের কথা, আমাদের অনেক কিছু, আমাদের কি বলবো, কিছু বলা না বলা কথা, আমাদের অন্তরের কিছু সুপ্ত কথা, সব কিছুই মনে হয় প্রকাশ করে। আর তার সঙ্গে তো কথা গান সব মিলেমিশে কিন্তু একটু অনবদ্য অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই এই রবিবারের দুপুর 12টা 25। আসুন, আজকেও কিন্তু আমরা একজন গুণী মানুষকে সঙ্গে পেয়েছি, একজন গুণী নারীকে সঙ্গে পেয়েছি। কিছু কথা কিছু গান মনে হয় সেটারই সাক্ষী রেখে যাবে। আজকে আমরা সঙ্গে পেয়েছি সোমা চৌধুরী, যিনি কিন্তু একাধারে শিক্ষিকা, তার সঙ্গে সঙ্গীত শিল্পী এবং অনেক 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 কিছু, সব কিছু আজকে আমরা জানবো। সে কিন্তু উজাড় করে দেবে আপনাদের কাছে তার মনের কথা, প্রাণের কথা, ভালোবাসার কথা, জীবনের কথা এবং অনেক কিছু বলা আছে, না বলা কথাগুলোকেও সে কিন্তু আমি সেইভাবেই প্রকাশ করব। আপনাদের বন্ধু আমি তো রয়েছি শর্মিষ্ঠা, আর বলার কিছু নেই, আমি সরাসরি চলে যাব। আমাদের সঙ্গে রয়েছে সোমাদি। সোমাদি, সুস্বাগতম এবং শুভ মধ্যাহ্ন, এবং তার সঙ্গে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, আন্তরিক অভিনন্দন। আজ তোমাকে আমরা পেয়েছি অনেক সমৃদ্ধ এবং আপ্লুত ভীষণভাবে। তোমাকেও শুভেচ্ছা। আর আমার দর্শক মণ্ডলী সবাইকে আমার শুভেচ্ছা জানাবার আগে আমি আমার ঠাকুর শ্রী রামকৃষ্ণ আর সারদা মায়ের উদ্দেশ্যে আমি একটু দুকলি গান দিয়ে শ্রদ্ধার্ঘ্য মানে নিবেদন করতে চাইছি। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে, জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে। মা, আচ্ছা, আমি দর্শক মণ্ডলী বড়দের আমি প্রণাম জানাচ্ছি, আর আমার সমবয়সী আর ছোটদের সবাইকে প্রাণ ভরা ভালোবাসা আর আদর জানাচ্ছি। সত্যি সোমাদি, তোমার সুকণ্ঠ সত্যি মানে কি বলবো, আমরা মনে হয় শ্রদ্ধার্ঘ্য জানিয়ে জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব, তাকে প্রণাম জানিয়ে, শতকোটি প্রণাম জানিয়ে আমাদের আজকে দুকলি গান শোনালো সোমাদি। সত্যি অসাধারণ অসাধারণ। আমরা এবার একটু কথায় যাব, তার কারণ আমাদের অনুষ্ঠানে কিন্তু কিছু কথা কিছু গান, মানে কিছু কথা, কিছু ভেতরের আমাদের সুপ্ত কিছু কথা, না বলা কথা, কিছু আমার মানে কিছু বলা থাকে, সেগুলোও মানে অনেক সময় আমাদের না বলাই হয়ে থাকে, সেগুলোকেই কিন্তু আজকে কিন্তু আমরা জানবো। সমাধি, এই যে তুমি তো অনেক জীবনে তুমি অনেক কিছু স্ট্রাগল লাইফ, কিছু পেরিয়ে বাধা বিঘ্ন সব কিছুকে অতিক্রম করে তুমি কিন্তু একজন এখন কিন্তু একটা সাকসেসফুল জায়গায় পৌঁছে গেছো। একজন নারী যখন সাকসেসফুল জায়গায় পৌঁছে যায়, তার সার্থকতা কিন্তু সেখানেই যে আমি আমার টার্গেটটাকে ফুলফিল করতে পেরেছি। এটার মতো কিন্তু অনেক গল্প থাকে, অনেক ইতিহাস থাকে, অনেক অতীত থাকে। আমরা সে বিষয়ে আজকে একটু জানবো তোমার কাছে। আচ্ছা, আমার অতীত হচ্ছে, আমার শৈশবটা খুবই সুন্দর কেটেছে। আমার ঠাকুমা ছিলেন, উনি অতি সাধারণ একজন মানুষ, কিন্তু
এত গুণের অধিকারী ছিলেন। তো উনি আমাকে সত্যি ছোটবেলা থেকে, মানে আমি খুব আদরের নাতনি ছিলাম আর কি। আমার বাবাদের কোনো বোন ছিল না, তো প্রথম কন্যা সন্তান আর কি বাড়িতে, লক্ষ্মী বলে না, ঘরে লক্ষ্মী এসেছে। আমাকে আমার মানে ঠাকুমা দাদু তো ভালোই বাসতেন, কাকুরাও সবাই খুবই ভালোবাসতেন। যাই হোক, সেই থেকে ঠাকুমা নিজের মতো করে, যেমন একটা মাটির ডেলাকে যেভাবে মানে গড়ে আমরা একটা প্রতিমার রূপ দিই, আমাকে একেবারে সেভাবেই উনি মানে তৈরি করেছেন। পুজো করা বলো, সমস্ত মানে পুঁথি পাঁচালিগুলো সব আমি জানি, সব আমাকে শিখিয়েছেন। তারপর গানে দিয়েছেন, ইংলিশ মিডিয়ামে পড়েছি। তারপর আবার নাচ গান সবই করিয়েছেন। এমনকি উনি যেন জানতেন, এত বছর আগের কথা বলছি, উনি যেন জানতেন যে আমাদেরকে, আমরা বড় হয়ে বা আমাদের একটা বয়সে গিয়ে আমরা একটা খুব কঠিন একটা বাস্তবের সাথে মুখোমুখি হব। তার জন্য উনি এত সুন্দর করে গাইড দিয়েছেন। তো আমারও মনে পড়ে যে রবীন্দ্রনাথ ঠাকুরও 1400 সালে, আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি, এই যে উনার ভাষ্যটা আমার মনে পড়ে যায়। ঠাকুমাকে যখন আমি মানে মনে করে সবচেয়ে বেশি, তো উনি আমাকে সেভাবেই চালিত করেছিলেন। তারপর তো উনি যখন গত হলেন, তারপর তো বাবা মা কাকু কাকিদের সবার আদর ভালোবাসা শাসন সবকিছুতে আমার শৈশবটা খুবই ভালো কেটেছে। তো আমরা খুব ভালোভাবে গড়ে উঠেছি। তারপর কৈশোরে গেলাম, কৈশোরে গিয়ে মানুষ অনেক দিক বিদিক হারিয়ে ফেলে। আমরা কিন্তু সেরকম ভাবে করতে পারিনি, বিভ্রান্ত হতে পারিনি, কারণ আমাদের বাড়ির পরিবেশটাই ছিল ওরকম, খুব একটা সংস্কৃতি সম্পন্ন একটা পরিবার। তো সেখানে গান বাজনা প্রতি সন্ধ্যাবেলা আমাদের চুল বেঁধে দিয়ে বলতেন যে হারমোনিয়াম নিয়ে গান করতে, মানে সংস্কৃতিকে তোমরা ধরে রেখেছো, একটা কালচার যেটাকে বলে। তো সেটা তো পেয়েছি। তারপর একটা সময় খুব অল্প বয়সে, যেহেতু যৌথ পরিবারের বড় মেয়ে, সে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছিলেন। তো বিয়ে দিলে তো হবে না, তো এবার সবাই তো আমার বাবার দিক থেকে যাদেরকে পেয়েছিলাম, তো সবাই তো একরকম। এবার আমি একদম পুরো ভিন্ন একটা পরিবেশে গেছি, তো সেখানে মানিয়ে গুছিয়ে চলতে একটু কষ্ট হয়েছে, কারণ আমি বয়সটা অনেক কম ছিলাম, অনেক ছোট ছিলাম। তার জন্য তারপর আস্তে আস্তে আমি স্ট্রাগল করছি, মানে মানাবার চেষ্টা করছি, কিন্তু নিজের জিনিসগুলোকে, আমার সুপ্ত অবস্থায় আমার লক্ষ্যটাকে আমি ঠিক রেখেছি, যেটা আমি করবই। হ্যাঁ, মনে মনে ঠিক রেখেছি, কাউকে বলতে পারি না, কিন্তু আমি করব। তারপর একটা বয়সে গিয়ে আস্তে আস্তে সব করলাম। তারপর আমার সন্তানদের লালন পালন, হ্যাঁ, তাদেরকেও আমি সেভাবেও করে, এখন তো এস্টাবলিশড হয়েছে, এবং আপনাদের সবারই আশীর্বাদে তারা নিজেদের জায়গায় খুব, ওরাও কিন্তু লড়াই করে চলছে, তাই তো? একদম সেটাই। আসলে লড়াই, মানুষ যুদ্ধ করে, যুদ্ধের পর একটা শান্তি আসে, কিন্তু স্তব্ধ হয়ে যায়, তখন সেই যুদ্ধের শান্তিটা কিন্তু ভীষণ একটা পাওয়ার জায়গা তৈরি হয়, মানে সাকসেসফুল জায়গা তৈরি হয়। তবে একটা জিনিস, আমার ভাগ্যটা এত ভালো, আমার দুই সন্তানই মানে আমাকে এত সহযোগিতা করেছিল যে আমি যেভাবে তৈরি, মানে ওদেরকে একটা টার্গেট রেখেছি যে এই তোকে ইঞ্জিনিয়ার, মানে অনেকে বলে না যে কি হতে হবে, কিন্তু আমার মনে মনে সুপ্ত ইচ্ছা ছিল, মানে সেটাকেও ফুলফিল করেছে ওরা সেটা হয়তো জানতো না, কিন্তু সেইভাবেই তৈরি হচ্ছিল। একদম, যার জন্য আজকে সবার আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে আমি সেই জায়গাটা পেয়েছি। সেই দিক থেকে সত্যি আসলে আমরা নারী, আমরা সব পারি, এটাই হলো বড় কথা। আর তার পিছনে যদি কোনো ইন্সপিরেশন থাকে, কোনো অনুপ্রেরণা থাকে, তাহলে মানে আরো আমরা এগিয়ে যেতে পারি। আর সেটাই মনে হয় সমাধি পেরেছে, এবং সমাধির এই
চাওয়া পাওয়ার জায়গাটা আসলে কি, আমরা তো মানুষ, তো আমাদের চাওয়ার শেষ নেই। আর যেটা পাই হয়তো ভাবি যে আরেকটু যদি কিছু পেতাম, নিশ্চয়ই আমরা পাবো, কিন্তু আমাদের লক্ষ্যটাকে রাখতেই হবে। আর সেটা মনে হয় সমাধি পাচ্ছে। এবং সমাধির কাছে আবার যাব। এই যে তুমি একটা কথা বললে যে তুমি প্রচুর স্ট্রাগল করেছো, এবং তুমি যে পরিবারে বিলং করেছো, যে পরিবারে তুমি মানুষ হয়েছো, সেটাও যথেষ্ট কনজারভেটিভ ছিল, কালচারাল হয়তো ছিল, কিন্তু সেটার মধ্যেও কিন্তু একটা একটা বেশ সুন্দর একটা সীমাবদ্ধ জায়গা, যেখানে সংস্কৃতি এবং শিক্ষা সবকিছুকে মাপকাঠি মানে খুব ভাবেই ছিল। এবং সেটার একটা কি বলবো, সেটার অনুপ্রেরণা, সেটার ছায়া ভীষণভাবে তোমাকে রিফ্লেকশন করেছে। একটু আরেকটু ছোট করে যদি কিছু বলো। হ্যাঁ, সেটা তো করেছেই। মানে আজকে আমার শৈশবটা যদি সেভাবে না তৈরি হতো, বা সেইভাবে আমি মানে কি বলবো, উদ্ভ্রান্তের মতো আমরা কোথাও যেতে পারি না, কিন্তু একটা সীমাবদ্ধ জায়গা দিয়ে আমরা সেভাবেই চলি। হ্যাঁ, তো হ্যাঁ, একটা জায়গায় গিয়ে আমি যেমন আমার নিজের আমার পড়াশোনা করতে খুব ভালোবাসতাম, আমি ভালো ছাত্রীও ছিলাম, তো পড়াশোনা চালিয়ে গেছি। দুটো মানে দুটো এমই করব বলে একটা সোশিওলজিতে করেছিলাম। তারপর করার পর মানে ওটা হচ্ছে কি, সোশিওলজিতেও হতো না, আমি কেমিস্ট্রিতেই ভর্তি হয়েছিলাম, কিন্তু খুব তাড়াতাড়ি বিয়ে হয়েছিল না, এবার সন্তান, বিজ্ঞান থেকে তুমি আবার সোশিওলজি, তুমি আরেকটা সমাজ সেবা 3 মাস ক্লাস করেছি। করেও যখন দেখছি কি না, এটা পক্ষে সম্ভব হচ্ছে না, শারীরিক একটু অসুবিধা হয়ে যাচ্ছে, তখন আবার আর্টস ফ্যাকাল্টিতে আসলাম। তখন তো অলরেডি অ্যাডমিশন ক্লোজড হয়ে গেছে, তো সোশিওলজিতে একটা চান্স ছিল। যে আমার বাবা পিছনে অনেক লেগে, যাতে ব্রেক না হয়, পড়াশোনাটা যাতে শেষ না হয়। তারপর আমি মানে সোশিওলজিতে ভর্তি হলাম। একটা বিজ্ঞানের ছাত্রী, তার কাছে এতটা লিটারেচার পড়তে হয়েছে। যাই হোক, সেটা মানে আমি পড়াশোনাটা খুব ভালোবাসতাম বলে এটা আমি পেরেছি। তারপর সেখানে সেই সোশিওলজিতে তো মাস্টার্স করলাম, অনার্স করে মাস্টার্স করলাম। করার পর আমার সুপ্ত ইচ্ছা ছিল আমি ইংলিশে পড়বো। তারপর ইংলিশে পড়তে গিয়ে দেখলাম যে না, লিটারেচারটা মানে ইংলিশ অনেক মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। তখন সেটার জন্য গ্রাজুয়েশনটা আবার করলাম, ইংলিশে আবার গ্রাজুয়েশন করলাম, দুটো গ্রাজুয়েশন, মাস্টার্স করার পর। আসলে তুমি এত পড়াশোনাকে ভালোবাসো বলেই পড়াশোনা নিয়েই তোমার পথ চলা, একদম যাকে বলে। তারপর বিএডটা করলাম, বিএডও করলাম। আর যখন ইংলিশে আমার খুব ভালো রেজাল্ট হওয়ার পরে, আমাদেরই মানে ইউনিভার্সিটির কোঅর্ডিনেটর, উনি স্যার আমাকে বলছেন যে এবার তুমি তাহলে, এটা তো বয়স সীমা নেই, তুমি কিছু পড়ো, আর কিছু পড়ো। আবার ওনার সঙ্গে আমার ফোনে যোগাযোগ করছি, কি পড়া যায়, বুঝতে পেরেছো, কি পড়া যায়। আসলে তুমি খুব ভালো ভালো মানুষের সান্নিধ্য পেয়েছো, গুণীজনের সান্নিধ্য পেয়েছো, আর এত বেশি সহযোগিতা আমি পেয়েছি, সাংঘাতিক সহযোগিতা পেয়েছো। আসলে এই যে সহযোগিতা, ওই যে বললাম না, পিছনে একটা মানুষ যদি, ইন্সপিরেশনটা আমাদের ভীষণ দরকার, বিশেষ করে একটা নারীর ক্ষেত্রে। আমি পুরুষ নারী আমি কখনো নির্বিশেষে সেটা বলবো না, কিন্তু নারীর ক্ষেত্রে কিন্তু এটা ভীষণ ইম্পর্টেন্ট, যে আমার পিছনে যেই মানুষটি রয়েছে সে কতটা চাইছে, এবং আদার্স মানুষগুলো কতটা গুণীজন, যারা আমাকে বারবার করে সেই ভালো জায়গাটায় ঠেলে দেবে, যে তুমি যাও, তুমি পারবে। একজন নারী সব পারে। আমার মনে হয় এইগুলোই এক একটা এক্সাম্পল। আপনাদের কাছে সেইভাবে কিন্তু আমরা পরিবেশন করি, যে কিছু কথা কিছু গান, যা কিন্তু আমাদের মনের মণিকোঠায় আবদ্ধ হয়ে থাকে, আমাদের ভালোবাসার জায়গা তৈরি হয়, আমাদের ভালো লাগার জায়গা তৈরি হয়। আর কি বলবো, ভীষণ আসলে একটা মানুষের মধ্যে যখন কোয়ালিটি থাকে, আমরা সেটা অনেক সময় বুঝতে পারি না। তার প্রতিভাটা তখনই প্রকাশ পায় যখন তার আস্তে 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 তার সাকসেসের জায়গাটা আমরা একটু বলে দিতে পারি, যে সত্যি এই মানুষটি কিন্তু একদিন এতটা সমস্যায় ছিল, এতটা বাধা বিঘ্ন সবকিছু পেরিয়ে আজ কিন্তু সে একেবারে টপমোস্ট জায়গায় পৌঁছে গেছে। আমার মনে হয় সমাধি মনে তার এক্সাম্পল বলতেই পারি। টপমোস্ট জায়গায় পৌঁছাতে পেরেছি কিনা আমি জানি না, কিন্তু আমার লক্ষ্যগুলো পূরণ হয়েছে, এই যে ফুলফিল হওয়া জীবনের। একদম আমার ছেলেই বলে, আমার
দুই ছেলে তাদেরকে হ্যাঁ। মানে পড়াশোনা করিয়ে কোলে পিঠে করে মানুষ করেছি, হ্যাঁ। তারাই বলে ইয়েস মা, আই এম প্রাউড অফ ইউ। একদম। এই যে এই কথাটা, এই পাওয়াটাই এই কিন্তু পরম কথাটা প্রাপ্তি, যে কত একদম। বড় প্রাপ্তি, কত বড় প্রাপ্তি সন্তানের কাছ থেকে সন্তানের যদিও, কাছে, হ্যাঁ। কিন্তু কত বড় যে হ্যাঁ। প্রাপ্তি এটা মানে মানে ধারণা এটা করা বলে যায় না। বোঝানো যায় না, হ্যাঁ। যারা বোঝেন তারা একদম, বুঝতে একদম, পারেন আর কি। একদম। আর সেই। ইয়ে হ্যাঁ, এখন আমার মাকে নিয়ে আছি। মা আচ্ছা, একটু অসুস্থ, বাবা মারা যাওয়ার পর। বাবা ছিলেন আমার আদর্শ। আচ্ছা। বাবা এত সুন্দর, বাবা আর ঠাকুর দাদু এত সুন্দর বুলি আওড়াতেন না, মানে বুলিগুলো কিরকম ছিল, মানে জীবনে চলার পথে কিছু কিছু ছোট ছোট কিছু কিছু প্রবাদ, কিছু কিছু প্রবাদ, কিছু বাণী, বাণী, ছোট ছোট হ্যাঁ, কিছু এত কিছু কোটেশন বলতেন, যেগুলো আমার ওগুলো থাকে, সব মনে আছে। বাবাকে আমি খুব মিস করি, আচ্ছা। বাবাকে আমি খুব মিস করি। আর যখন মিস করি তখন আমার ওই গানটা মনে পড়ে, আচ্ছা। কাটে না সময় যখন আর কিছুতে। সত্যি, হ্যাঁ, ওই খুব গানটা মানে সত্যি সব পিতাই যেন তখন মনে হয় যে এই গানটা ভীষণ ইন্সপায়ার হ্যাঁ, করে আমাদের, সত্যি। হ্যাঁ। আর খুব চোখে জল এসে যায় চোখে যখন জল এসে দেখবে যায়, তখন আর এই বন্ধু গানটা। বান্ধব আমরা কি কাউকে গানটা ভালো লাগে সেই না। দুটো কলি শুনবো? করো তাহলে। কাটে না সময় যখন আর কিছুতেই, বন্ধুর টেলিফোনে মন বসে না, জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবা যেন বলছে আমায়, আয় কুকু আয়, আয় কুকু আয়। সত্যি একদম মনটা যেন একটু উদাসীন হয়ে গেল। হ্যাঁ, সত্যি বাবাকে আমি খুব মিস হ্যাঁ, করি। খুব মিস করি আমিও। আমারও মনে হচ্ছে সেই বাবার আদর্শ নিয়ে আমিও চলি এই সব কিছুতেই। তার অনুপ্রেরণা, তার শিক্ষা, তার দীক্ষা সবকিছুই যেন আমাদেরকে পথ দেখায় পথপ্রদর্শকের মতো। আর তোমার গানটা যেন আরো আরো যেন মনটাকে খুব ভারাক্রান্ত করে দিল। যাই হোক, আমাদের জীবনটা এরকমই। তা বিশ্বকবি, তুমি একটা প্রথম যে বিশ্বকবির গান দিয়ে শুরু করেছিলে, কবির কথায় সত্যি বলতেই হয় যে এই যে দুঃখ বেদনা তো জীবনে সবই থাকে, হ্যাঁ। বিরহ, তখন তার জীবনেও তো কত একটার সেই। পর একটা তার মৃত্যু সে দেখেছে। সেটাই। হ্যাঁ। আর তিনি মনে হয় একমাত্র পারেন, ৮০ বছর বয়সেও তিনি কিন্তু তার আগে একটা কবিতা লিখে তিনি মৃত্যুবরণ করেছিলেন। তাই তিনি মনে হয় আমাদের আরেকজন আদর্শ, আরেকজন নিশ্চয়ই, অনুপ্রেরণা। নিশ্চয়ই। যে আমাদের কিন্তু জীবনের সাথে জীবনের কিন্তু ওনার সাথে সমস্ত কথা, প্রত্যেকটা 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 গান মিলে যায়। সব মিলে যায়। মানে প্রত্যেকটা জীবনে তুমি যদি মানে পিন পয়েন্ট করেও দেখো যে আমাদের জীবনের সঙ্গে সব কিছু মানে তুলে ধরেছেন, আমাদের জীবনটাকে পিকচারের মতো, ছবির মতো তুলেছেন তার গানের মধ্য দিয়ে, কবিতার মধ্য দিয়ে। তাই তো তিনি বিশ্বকবি। এবার একটু কথায় যাব। সমাধি, তুমি কিন্তু টিচার, একজন শিক্ষিকা, যথেষ্ট একটি নামী স্কুলে তুমি শিক্ষিকা, এবং তার সঙ্গে তোমার সঙ্গীত জগৎ, মানে দুটোকে কিভাবে, তার সাথে সংসার জীবন, মানে সঙ্গীতটা আসলে বললাম না যে ঠাকুমা সঙ্গীতে হ্যাঁ। মানে আমাকে হাতে করিয়ে দেওয়ার মতো মানে তখন দিয়েছিলেন। হ্যাঁ। তারপর আমরা ভালোবেসেই গানটাকে চালিয়ে নিচ্ছিলাম। আচ্ছা। আমরা ভাই বোনেরা সবাই সন্ধেবেলা হলেই যে তবলা শিখে সে তবলা, যে গান শেখে সে গান, আচ্ছা। হ্যাঁ এইভাবে আমরা বসে যেতাম। হ্যাঁ, মনে হতো যেন প্রতিদিন একটা ফাংশন হচ্ছে। তো যাই হোক, এটা তো চালিয়ে যাচ্ছিলাম। তারপর সঙ্গীতের আস্তে আস্তে ক্রমান্বয়ে অনেকটা শিখছি, অনেকটা শিখেছি। তারপর আমি অনেকগুলো ডিপ্লোমা করেছি। মানে রবীন্দ্র সঙ্গীতও করেছি আলাদা করে, আবার ক্লাসিক্যালও করেছি। আর আমি আবার একটু টপা, পুরাতনী এইসব শেখার জন্য আবার শ্রীকুমার চট্টোপাধ্যায়ের কাছে গেছিলাম, কিছুদিন শিখেছি। চালাতে পারিনি বেশি দিন, কারণ আমার স্কুল আমাকে, কারণ স্কুল চালিয়ে তারপর যাওয়াটা খুব সমস্যা, কারণ কলকাতার দিকে আসা, আমি যেহেতু একটু মফস্বলে থাকি, তা সেই জন্যই মানে আসলে ওনাদের কাছে আমি বেশি দিন শিখতে পারিনি। কিন্তু তবুও ওনাদের ক্যাসেট, ওনাদের ইউটিউব খুলে খুলে গান শোনা, এগুলো সব আমার চলে। আর সেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি একদিন ভাবলাম যে স্টেজে অনেক করেছি, একদিন ভাবলাম যে না, স্টেজ করে আমি নিজেকে প্রকাশিত করছি, কিন্তু আমি যদি ছোট শিক্ষানবিশ যারা, তাদের মধ্যে আমার জিনিসগুলোকে আমি দিয়ে দিতে পারি, এখানে আমার আরো অনেক বেশি আমি
প্রসারিত হতে প্রসারিত পারবো। হবে একদম। সেটার জন্যই আমি একটা স্কুল করব ভাবছিলাম। এই কয়েকটা টিউশন করতে করতেই ওই প্যারেন্টসরাই আমাকে ইন্সপায়ার করে যে দিদি একটা স্কুল করো না, তাহলে একটা বোর্ডের আন্ডারে থাকবে, পরীক্ষা দেওয়া হবে। তখন চিন্তা করলাম তাহলে তো যোগাযোগ করতে হয়। তো আমার ছোট ছেলেকে গান শেখাতেন একজন বয়স্ক, উনি মারা গেছেন। তো উনি আমাকে বলতেন যে দিদি আপনার কিন্তু অনেক রিডিং পাওয়ার আছে, একদম। আপনি একটা স্কুল করুন, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। তারপর উনি কিন্তু আমাকে মাস্টারমশাই আজকে নেই আমাদের মধ্যে, আমি স্মরণ করি ওনাকে সবসময়। উনি আমাকে একটা বোর্ডের আন্ডারে নিয়ে আসলেন, এক্সামিনার পরীক্ষা দেওয়ালেন। তো সবগুলোতেই উত্তীর্ণ হয়ে আজকে আমি একটা স্কুলে আছে, আমার স্কুলের নাম হচ্ছে ছন্দিতা। আচ্ছা আচ্ছা, তো ছন্দিতার ইয়েতে এখন প্রতি বছরই পরীক্ষা হয়। মিউজিক ইনস্টিটিউশন তোমার? মিউজিক ইনস্টিটিউশন, এটা আমার নিজস্ব আর কি। একদম। হ্যাঁ, পরীক্ষা দেওয়ানো হয়, শনিবার রোববার ক্লাস করানো হয়, আবার আমি মাঝে মাঝে ওদের ক্লাস টেস্ট নিই, এই আর কি, এভাবেই চলছে। আচ্ছা আচ্ছা সমাধি, আমি যদি বলি তোমার জীবনের কিছু অপূরণ হয়ে আছে, মানে যেটাকে তুমি চেয়েছিলে সেটাকে ফুলফিল করতে এখনো পর্যন্ত পারোনি? হ্যাঁ, সেটা তো আছেই, কিছু কিছু জিনিস তো আছেই, যে জিনিসগুলো আমি কি বলবো, যেমন এই এই চলার পথে যে যতটা করেছি এটা করেছি, কিন্তু কিছু কিছু জিনিস আমার সবসময় ইচ্ছে যে আজকে আমার মেয়েরা যে যেভাবে একটা কর্পোরেট জায়গায় চাকরি করছে, হ্যাঁ, বিদেশে যাচ্ছে, হ্যাঁ, সবসময় আসা যাওয়া করছে, এইটা কিন্তু আমার খুব একটা ইচ্ছা ছিল, কিন্তু সেটা তো আর হয়ে ওঠেনি। আমি আসলে জীবনে সবকিছুই পূরণ হয় না, কিন্তু অনেকটাই তুমি পেয়েছো, অনেকটাই পেয়েছো। এবার আরো কিছু হবে নিশ্চয়ই, এখন অনেক কিছু আরো কিছু পাওয়ার আছে তোমার জীবনে, নিশ্চয়ই সেটা পাবে। আমি এখন সেটা সেই শুভকামনা আমার নিজে করতে পারছি না, কিন্তু আমার সন্তানরা যা করছে এটার মধ্যে আমি আনন্দটা উপভোগ করছি। হ্যাঁ, সেটাই আমরা শেয়ার করে নিলাম, সেই তাদের আনন্দে আমরা আনন্দিত, তাদের খুশিতেই আমরা খুশি। অবশ্যই খুব ভালো লাগলো সমাধি, আমাদের এই অনুষ্ঠানটি আপনারা তো জানি না কতটা আপনাদের ভালো লাগছে, আশা করি খুব ভালো লাগছে। তার কারণ এই যে ছোট ছোট কথা আমাদের মনের মণিকোঠায় আবদ্ধ হয়ে থাকে, যা আমাদের স্মৃতি হয়ে থাকে। আর একজন নারী সব পারে, নিশ্চয়ই পারবেন আপনারাও, সেই আশা সেই ইয়েতেই আমরা বুক বাঁধি। আমাদের জীবনের সাকসেস সফলতা সেখানেই, যদি আমরা সেটাকে টার্গেট করি। আর কিছু কথা কিছু গান এমনই একটি অনুষ্ঠান, এমনই একটি প্ল্যাটফর্ম, যার মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের সুপ্ত প্রতিভাকে এইভাবেই বিকশিত করতে পারেন, উন্মোচিত করতে পারেন এবং মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। আপনাদের ভালো লাগা, ভালোবাসা সব কিছুকে উজাড় করে দিতে পারেন এই অনুষ্ঠানটির মাধ্যমে। তাহলে আর দেরি করবে না, চটপট যেই নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনে, আপনারা ফোন করতে থাকুন এবং আপনাদের ভালো লাগার কথাটাও জানাতে পারেন যে কেমন লাগছে অনুষ্ঠানটি। আর এইভাবে আমরা কিন্তু গুণী নারীদের, গুণী শিল্পী, যাদের মধ্যে সেই শিল্প সত্তাটা এতটাই প্রকট হয়ে রয়েছে, সেটাকে আরও আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। আশা করি আপনাদের ভালো লাগছে। ভালো লাগার জায়গা নিয়েই আমরা কিন্তু এগিয়ে যাব। কিছু কথা কিছু গান, একদম শেষ মুহূর্তে এসছি। পরিকল্পনা কি তোমার, যদি কিছু ছোট্ট করে বলো? আমার পরিকল্পনা হচ্ছে, আমি আজকে দিনে সমস্ত, আমি যে স্কুলে কাজ করি সেখানে আমার অনেক সিঙ্গেল ফাদার মাদারদের দেখি বাচ্চাকে নিয়ে খুব কষ্ট করছে। তো আবার অনেকে দুজনেই কাজ করেন, কাজের লোকের কাছে রেখে যায়। তো আমি ভাবছি যে তাদেরকে একটু সহযোগিতা করার জন্য আমি যদি সেরকম একটা কিছু করে নিতে পারি তাহলে তাদেরও একটু হেল্প হয়, আমিও সেই আমার যখন কি বলবো অবসর জীবন যাপন করব, তখন তাদেরকে নিয়ে আমি সুখে থাকবো। এটা আমার খুব সুন্দর পরিকল্পনা, নিশ্চয়ই হবে। সেই শুভেচ্ছা, সেই শুভ কামনা, ভালোবাসা, অনেক কিছু তোমাকেও আমরা উজাড় করে দিলাম। খুব সমৃদ্ধ আপ্লুত হলাম তোমাকে পেয়ে, আমিও খুব ভালো লাগলো, খুব আনন্দিত হয়েছি। আশা করি আপনাদেরও ভালো লাগছে। কিছু কথা কিছু গান নিয়ে থাকুন, আমাদের অনুষ্ঠানটি দেখুন, আশা করি ভালো লাগবে। এই বলতে বলতে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, আবার রবিবার 12টা 25 মিনিটে ফিরে আসছি আপনাদের জন্য। নমস্কার।